আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি আপনার প্রিয় বসার জায়গায় চুপচাপ বসে জানলার বাইরে দিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন নিজস্ব ব্যক্তিগত কিছু অনুভূতি বছরের পর বছর ধরে নিজের মনের ভেতরে পুষে রেখেছেন? ভাবছেন কাউকে এগুলো না বলে নিজের মনেই কি জমিয়ে রাখা উচিত? যদি এমনটা আপনার মনে হয় তবে জেনে রাখুন, আপনি একা নন। এই ধরনের উপলব্ধি বহু মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই এক বিশেষ ধরনের প্রজ্ঞা আমাদের জীবনে প্রবেশ করে। প্রজ্ঞা নীরব ভাষা আমাদের মনে একটা গভীর নীরব উপলব্ধির জন্ম দেয়। এই উপলব্ধি আমাদের শেখায় যে জীবনের সব কথা জোর গলায় সবাইকে বলার প্রয়োজন নেই, এমনকি যাদের আমরা সব থেকে ভালোবাসি তাদের কাছেও নয়। বাবা মা হিসেবে আমরা আমাদের জীবনের অনেকটা সময় আমাদের সন্তানদের জন্য উজাড় করে দিয়েছি। তাদের প্রথম পদক্ষেপ থেকে শুরু করে কৈশোরের প্রথম মুহূর্ত পর্যন্ত আমরা ছায়ার মতো পাশে ছিলাম। তাদের ভালো থাকার জন্য, তাদের ভালো রাখার জন্য আমরা আমাদের সময়, শক্তি, এমনকি আমাদের মনের অনেক স্বপ্নও ত্যাগ করেছি। আর এই সব কিছুই করেছি নিঃশর্ত ভালোবাসা দিয়ে। কিন্তু এখন যখন জীবনের ক্যালেন্ডারের পাতাগুলো দ্রুত উল্টে যায় আর আমরা নিজেদের নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করি, তখন এক নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসে। কি বলা উচিত আর কি বলা উচিত নয়। এটা নিজেদের লুকিয়ে রাখা বা অপ্রিয় সত্য এড়িয়ে যাওয়ার মতো কোনো ভণ্ডামি নয়। এটা হলো সেই গুরুত্বপূর্ণ উপলব্ধি যা কিছু পরিস্থিতিতে নীরবতা নিজেই একটা অমূল্য উপহার হয়ে আমাদের কাছে দাঁড়ায়। কারণ কোনো কোনো পরিস্থিতিতে নীরবতা নিজেই একটা অমূল্য উপহার। হ্যাঁ, সত্যি, নীরবতা একটা উপহার। আমাদের অনুশোচনা, হতাশা বা সেই না বলতে পারা কষ্টগুলো দিয়ে প্রিয়জনদের মন ভারাক্রান্ত না করার উপহার, যা আমাদের অস্থিমজ্জায় আর স্মৃতিতে বাসা বেঁধেছে। এই কষ্টগুলো একান্তই আমাদের, আর এদের ভার আমাদের প্রিয়জনদের ওপর চাপানো উচিত নয়। আজকের ভিডিওতে সেই 7টা বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আমাদের হয়তো আমাদের সন্তানদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করে, কিন্তু প্রজ্ঞার কারণে হয়তো আমাদের নিজেদের কাছেই রাখা উচিত। এমনটা নয় যে আমরা লজ্জিত, বরং প্রজ্ঞা মানেই হলো কখন কথা বলতে হয় আর কখন শুধু নীরবতা পালন করতে হয় সেটা জানা। চলুন জেনে নেওয়া যাক সেই 7টা বিষয়ে যা আমাদের অনেকেরই মনের গভীরে লুকিয়ে থাকে, অথচ সেই 7টা কথা সন্তানদের বলা উচিত নয়। এবং কেন বলা উচিত নয় সেটা জানার জন্য শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু প্রায়ই উপেক্ষা করা হয়, সেটা হলো কখনোই আপনার বাবা মা বেঁচে থাকুক বা না থাকুক তাদের ওপর দোষারোপ করবেন না। কারণ আপনার ক্ষোভ আপনার সন্তানদের ভেতরেও ক্ষোভের জন্ম দেবে, যা সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দেয়। কারণ যখন আমরা আমাদের জীবনের পেছন দিকে ফিরে তাকাই, তখন অনেক সময় মনে হয়, বাবা যদি আরেকটু বেশি পরিশ্রম করতেন, বাবা যদি আমাকে আমার প্রিয় বিষয় পড়তে সুযোগ দিতেন, বা মা যদি আরেকটু বেশি সমর্থন দিতেন, বা আমার পেছনে যদি আরেকটু বেশি টাকা পয়সা খরচা করা হতো, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত, আরও সফল বা আরও সুখী হতে পারত। যদি আমার বাবা মা আমাকে আরও ভালো সুযোগ দিত, তাহলে আমি আজ আরও ভালো থাকতাম। আমার বাবা মা সবসময় আমার উপর চাপ সৃষ্টি করত, শাসন করত, তাই আমি ভালো ফল করতে পারিনি। আমার বাবা মা আমাকে যথেষ্ট ভালোবাসেনি, তাই আমি আত্মবিশ্বাসী নই। তারা আমাকে সব সময় অন্যদের সাথে তুলনা করত, তাই আমি আজ হতাশায় ভুগছি। আমার বাবা মা আমাকে স্বাধীনতা দেয়নি, তাই আমি কিছু করতে পারি। এই কথাগুলো অনেকেই অনেকবার দুঃখের সাথে ফিসফিস করে বলেছেন। সত্যি কথা বলতে কি, আমার নিজেরও এমনটাই হয়েছে। এটা একটা স্বাভাবিক অনুভূতি। জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা প্রায়ই এর উৎস খুঁজতে চাই, কিন্তু সত্যিটা হলো আমাদের বাবা মায়েরা আমাদের মতোই ছিলেন। যতটা জানতেন, যতটুকু পারতেন, ততটুকুই করেছেন। তারা নিখুঁত ছিলেন না, তাদের ভুল ছিল, যেমনটা আমাদেরও আছে। তাদেরও সীমাবদ্ধতা ছিল, পরিস্থিতিগত চাপ ছিল, হয়তো ভুল সিদ্ধান্ত নেওয়ার দুর্ভাগ্য তাদের তাড়া করেছিল।
এই অভিযোগগুলো সন্তানদের কাছে নিয়ে যাওয়া বা পুরনো রাগ ক্ষোভ দীর্ঘদিন পুষে রাখাটা আসলে উপকারের থেকে ক্ষতিই বেশি করে। জেনে নিন কেন ও কিভাবে এটা ক্ষতি করে। যখন আমরা সন্তানদের সামনে এই ধরনের দোষারোপ করি, তখন আমরা শুধু আমাদের ব্যক্তিগত হতাশা বা দুঃখটাকেই শেয়ার করি না, বরং অজান্তেই তাদের একটা ভুল শিক্ষা দিই। আমরা তাদের শেখাই যে ক্ষোভ বা অসন্তোষ পুষে রাখা ঠিক আছে, পেছন ফিরে নিজের বর্তমানের অসন্তোষের ভার অন্যের কাঁধে চাপানো যায়। এর ফল কি হয়? বোঝা বয়ে বেড়াতে হবে। এটা এমন উত্তরাধিকার নয় যে আমরা প্রিয় সন্তানদের জন্য রেখে যেতে চাই। আমরা চাই না যে তারাও একই চক্রে আটকে যাক। এর বদলে আমাদের ক্ষমা করার উদাহরণ তৈরি করা উচিত। আপনার সন্তানদের সামনে বলুন, আমার বাবা মা হয়তো নিখুঁত ছিলেন না, কিন্তু তারা আমাকে তাদের সেরা ভালোবাসাটা দিয়েছেন তাদের সামর্থ্য অনুযায়ী। এই ধরনের উদারতা এবং সহনশীলতা অতীতকেই শুধু মুছে ফেলে না, অতীতকে পজিটিভ হিসেবে রূপান্তরিতও করে। আর এর ভেতর দিয়েই আমরা আমাদের সন্তানদের প্রজন্মের পর প্রজন্মের দোষারোপের বোঝা থেকে মুক্ত করি এবং তাদের একটা হালকা মুক্ত ভবিষ্যৎ উপহার দিই। এটা তাদের শেখায় যে ক্ষমা করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো আসল শক্তি। 2, এরপরে বলা যায় আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি হতাশাকে গোপন রাখুন। কারণ বিবাহিত জীবনের হতাশা সন্তানদের সাথে ভাগ করে নিলে তাদের বয়স যাই হোক না কেন তাদের গভীরভাবে আঘাত করতে পারে। এটা তাদের মধ্যে আনুগত্যের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে যে কে সত্যি ভালো, বাবা নাকি মা, এবং তাদের নিজেদের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। অনেক সময়ই আমরা নিজেদের জীবনসঙ্গীর প্রতি হতাশা বা বিরক্তি প্রকাশ করি, বিশেষ করে যখন মন খারাপ থাকে বা কোনো বিষয়ে ঝগড়া হয়। হয়তো আপনি 30, 40 এমনকি 50 বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন, আর সত্যি বলতে বিয়ে সবসময় রূপকথার মতো হয় না। না ঘুমোতে পারা দীর্ঘ রাত, খারাপ খারাপ কথা আর জমে থাকা ছোট বড় হতাশা যেন ড্রয়ারের ভেতর পড়ে থাকা ভুলে যাওয়া চিঠির মতো স্তূপ হয়ে থাকে। কিন্তু এই অনুভূতিগুলো যতই বৈধ বা সত্যি হোক না কেন, আমাদের সন্তানদের সামনে খুলে বলার দরকার নেই। আপনি হয়তো ভাবছেন তারা তো বড় হয়েছে, তারা বুঝবে। হয়তো বুঝবে, কিন্তু বোঝা মানেই যে আঘাত লাগবে না এমনটা নয়। এই ধরনের কথা তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে পারে বাবা মার বিষয়ে। এর ক্ষতির কারণটা হলো যখন আমরা বলি আমাদের যে কোয়ালিটি ছিল তাতে করে আমি হয়তো আরও ভালো কাউকে আমার স্ত্রী বা স্বামী হিসেবে পেতাম, বা বিয়ে করে আমাদের জীবনের সেরা বছরগুলো নষ্ট করেছি। এমনকি আমরা যদি হালকা বা ঠাট্টার ছলেও বলি, তখন আমরা আমাদের পারিবারিক বিশ্বাসের ভিতটাকে নড়বড়ে করে দিই। সন্তানরা 6 বছরের হোক বা 60 বছরের, আমাদের সন্তানরা সেই ভালোবাসায় বিশ্বাস করতে চায় যা তাদের বড় করেছে। সেই পারিবারিক সম্পর্কের দৃঢ়তা তাদের নিরাপত্তার অনুভূতি দেয়। আর যখন আমরা সেই বিশ্বাসে আঘাত করি, তখন তারা অস্থির, বিভ্রান্ত, এমনকি নিজেদের অজান্তেই নিজেদের বাবা মায়ের দুঃখের জন্য নিজেরা অপরাধী বোধ করে। আমরা প্রায় ভুলে যাই যে আমাদের জীবনসঙ্গী শুধুমাত্র আমাদের পার্টনার নয়, তারা আমাদের সন্তানের আরেকজন অভিভাবক। তাদের সম্পর্কে খারাপ কথা বলা, এমনকি ঠাট্টা করে হলেও, আমাদের সন্তানদের মানসিক অস্থিরতায় ফেলে দেয় এবং তাদের একটা অস্বস্তিকর জায়গায় ঠেলে দেয়। তারা কি কোনো একজন অভিভাবকের পক্ষ নেবে, নাকি নীরব থেকে মনের ভেতরে দ্বন্দ্ব পুষে রাখবে, নাকি এই মানসিক চাপ তাদের নিজেদের বিবাহ বা সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলবে? যদিও এর কোনোটাই ন্যায্য বা কাম্য নয়। এর বদলে আমরা ভালো স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। হাসি ঠাট্টা, একসাথে কাজ করার মুহূর্ত, একসাথে কাটানো সেরা বছরগুলো। হতে পারে আপনার জীবনসঙ্গী নিখুঁত ছিলেন না, আপনার মনের মতো ছিলেন না। এবার ভেবে দেখুন কী বা করার আছে, কিন্তু হয়তো তারা সদয় ছিলেন, কঠোর পরিশ্রমী ছিলেন, বা আপনার প্রয়োজনের সময় এত বছর ধরে আপনার পাশে একজন ধীর স্থির আশ্রয় ছিলেন। 3, সন্তানদের কারোর সাথে তুলনা করবেন না। কারণ সন্তানদের কারোর সাথে তুলনা করা, এমনকি ভালো উদ্দেশ্য নিয়ে করলেও, তাদের মধ্যে গভীর অসন্তোষ, নিজের ওপর সন্দেহ এবং বিশেষ করে ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনের ভেতর প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে, যা তাদের ব্যক্তিগত বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। বাবা মা হিসেবে বিশেষ করে একাধিক সন্তান থাকলে
এই ফাঁদে পড়া খুব সহজ। হয়তো আপনার একটা সন্তান খুব ভালো, পড়াশোনায় বা কেরিয়ারে সফল, আর অন্যটা সাদামাটা একদম সাধারণ মানে। হয়তো কোনো সন্তান প্রতি সপ্তাহে ফোন করে খোঁজ নেয়, আর অন্যজন যোগাযোগে উদাসীন বা বিচ্ছিন্ন। আর আমরা আমাদের অজান্তেই শব্দগুলো মুখ ফসকে বলে ফেলি, তোমার মন প্রতি বছর আমার জন্মদিন মনে রাখে, বা তুমি কেন তোমার ভাইয়ের মতো হতে পারো না। এই কথাগুলো হয়তো 100% সত্যি, এবং এই কথাগুলো হয়তো আঘাত করার জন্য বলাও হয় না, কিন্তু এটা সন্তানদের মনে গভীরভাবে ক্ষত তৈরি করে। এর ক্ষতির কারণ হিসেবে বলা যায়, এমনকি যে সন্তানকে আমরা প্রশংসা করছি সেও সবসময় আমাদের সেই প্রত্যাশা পূরণ করার চাপ অনুভব করতে পারে। আর যাকে তুলনা করা হচ্ছে সে হয়তো নীরবে বাবা মায়ের থেকে দূরে সরে যেতে শুরু করবে, এটা ভেবে যে তাদের ভালোবাসা অর্জন করতে হয়, সহজে পাওয়া যায় না। এর ফলে ভাই বোনের ভেতর ঘনিষ্ঠতা নষ্ট হয়ে যেতে পারে, যার জায়গা নিতে পারে হিংসা, কষ্ট আর নীরবতা। কিন্তু আপনি আর আমি দুজনেই জানি, প্রতিটা সন্তান তার নিজস্ব গল্প, নিজস্ব সংগ্রাম, তার নিজস্ব বিজয় নিয়ে পৃথিবীতে আসে। একজন হয়তো সুপ্রতিষ্ঠিত, আর অন্যজন হয়তো নিজের পথ খুঁজে পেতে বেশি সময় নিচ্ছে। একজন হয়তো জীবনে ভুল করেনি, আর একজন হয়তো বেশি ভুল করে ফেলেছে। মনে রাখবেন, প্রতিটা সন্তানই তার নিজস্ব উপায়ে অনন্য এবং মূল্যবান। আমাদের প্রতিটা সন্তানই ভালোবাসা পাওয়ার যোগ্য, কোনো মাপকাঠি বা স্কোর কার্ড ছাড়াই। যখন আমরা তাদের সাথে কথা বলি, তখন আমাদের কথা যেন তারা যেটা নয় সেটা না বলে তারা যেটা সেটাকেই প্রতিফলিত করুন। আমি নিজে সাক্ষী যে তুমি কতটা চেষ্টা করেছো, তোমার এই পরিশ্রম আমাকে মুগ্ধ করে, বা তোমার মন সবসময় এত ভালো যে তুমি অন্যের জন্য ভাবো। এই কথাগুলো শুধু সমর্থন করে না, নিরাময়ও করে। এই ধরনের শব্দ তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভেতর এই অনুভূতি জাগিয়ে তোলে যে তারা নিজের মতো করেই যথেষ্ট ভালো। 4, কখনোই নেগেটিভিটিতে ডুবে থাকবেন না, কারণ জীবনের নেগেটিভ দিকগুলো নিয়ে ক্রমাগত অভিযোগ করা সন্তানদের জন্য মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে এবং অজান্তেই তাদের ভেতর একটা হতাশার দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। বয়স বেড়ে যাওয়া সবসময় সহজভাবে আসে না। আমাদের শরীর বদলে যায়, প্রতিদিনের রুটিন বদল হয়, প্রিয়জনরা আমাদের ছেড়ে চলে যায়। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা আমাদের ছাড়াই খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হতাশ, এমনকি তেতো অনুভব করাটাও খুবই স্বাভাবিক। কিন্তু যখন আমাদের কথাগুলো ক্রমাগত অভিযোগ হিসেবে প্রতিধ্বনিত হয়, যেমন দেহের ব্যথা বেদনা নিয়ে, বিশ্বের অবস্থা নিয়ে, যা কিছু আমরা হারিয়েছি সেটা নিয়ে, তখন সেগুলো শুধু আমাদের মনকে ভারাক্রান্তই করে না, আমাদের চারপাশে যারা আছে, বিশেষ করে আমাদের সন্তানদের ওপরেও একটা অদৃশ্য বোঝা চাপায়। এটা ক্ষতিকর, কারণ যখন আমরা ভাবি আমাদের সন্তানরা ব্যস্ত বা অন্যমনস্ক, তখনও তারা সব কিছুই ধৈর্য ধরে শুনছে। তারা আমাদের দীর্ঘশ্বাস শোনে, তারা আমাদের হতাশা শোনে, প্রতিদিনের মুহূর্তগুলোর ভেতর লুকিয়ে থাকা হতাশা ও নৈরাশ্যকেও শোনে। আর যদি তারা হয়তো মুখে সরাসরি কিছু বলে না, কিন্তু এটা তাদের কষ্ট দেয়, তাদের উদ্বিগ্ন করে তোলে। আপনার ক্রমাগত নেগেটিভ মনোভাব তাদের উপর একটা অদৃশ্য বোঝা চাপিয়ে দেয়, যা তাদের নিজের জীবনের আনন্দকেও ম্লান করে দিতে পারে। তারা আপনার দুঃখে সহমর্মী হলেও এই অদৃশ্য বোঝা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তারা ভাবতে শুরু করতে পারে যে জীবন মানেই কষ্ট আর হতাশা, যা তাদের নিজেদের জীবনের প্রতি নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এর বদলে জীবনের পজিটিভ দিকগুলো তুলে ধরুন, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উদযাপন করুন, আপনার জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া প্রজ্ঞা ভাগ করে নিন, যা তাদের অনুপ্রাণিত করবে, হতাশ করবে না। এটা বলুন যে জীবন সবসময় সহজ নয়, কিন্তু এতে এখনো অনেক সৌন্দর্য আছে, বা আমি এই বয়সেও নতুন কিছু শিখছি। আপনার জীবনের চ্যালেঞ্জগুলো স্বীকার করুন, কিন্তু একই সাথে আপনার প্রাপ্তি এবং পজিটিভিটিও তুলে ধরুন। এটা তাদের শেখাবে কিভাবে প্রতিকূলতার ভেতরেও আশা খুঁজে দিতে হয়। 5, আর্থিক বোঝা কখনো সন্তানদের ওপরে চাপাবেন না, কারণ সরাসরি বা পরোক্ষভাবে সন্তানদের ওপর টাকার প্রত্যাশার বোঝা চাপানো সন্তানদের সাথে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তাদের ভেতরে একটা অপরাধবোধ তৈরি করতে পারে, যা বাবা মায়ের প্রতি ভালোবাসার চেয়ে দায়িত্বের সম্পর্ক তৈরি করে। আমাদের যখন টাকার দরকার হয় বা আমরা অর্থনৈতিকভাবে দুর্বল বোধ করি,
তখন সন্তানদের উপর নির্ভরশীল হওয়াটা স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু যখন আমরা টাকা পয়সার সাহায্য সহায়তার জন্য সন্তানদের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ি, তখন তাদের উপর একটা নীরব চাপ তৈরি হয়, যা সব থেকে ভালোবাসার সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা হয়তো মুখে কখনোই কিছু বলবে না, কিন্তু তারা এটা অনুভব করে। তারা চিন্তিত হয়, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তারা হয়তো আরও বেশি কিছু করতে না পারার জন্য অপরাধ বোধে ভোগে, অথবা অতিরিক্ত কিছু করার জন্য বিরক্তি অনুভব করে। আর আমরাও অনুভব করি সেই অসহায়তার অনুভূতি, নিজেদের স্বাধীনতা হারানোর অনুভূতি, যদিও পৃথিবীতে কেউ কারো বোঝা হতে চায় না। মনে রাখবেন, সাহায্যের প্রয়োজন হওয়াটা দুর্বলতা না, আমরা কিভাবে সাহায্যটা চাইছি সেটাই সব পার্থক্য করে দেয়। এক্ষেত্রে করণীয় হলো, যদি কখনো সময় আসে আপনাকে সন্তানদের উপর নির্ভর করতে হয়, তাহলে সেটা খোলামেলাভাবে বলুন, কোনো প্রত্যাশা নিয়ে নয়। বলুন, যদিও আমার টাকা চাওয়াটা একটা কঠিন কাজ, কিন্তু আমার সাহায্যের প্রয়োজন। অথবা টাকা পয়সা নিয়ে তোমার নিজের পরিকল্পনায় আঘাত না লাগলে তবেই আমাকে সাহায্য করতে পারো। তাদের না বা হ্যাঁ বলার বা মাঝামাঝি কিছু বলার স্বাধীনতা দিন। তাদের ওপর কোনো মানসিক চাপ সৃষ্টি করবেন না। আর যদি পারেন, এখন থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন আপনার স্বাধীনতা রক্ষার জন্য। একজন আর্থিক উপদেষ্টার সাথে দেখা করুন, বা আপনার বাজেট পর্যালোচনা করুন, অথবা নিজের প্রয়োজনের বিষয়ে নিজের কাছে সৎ হন। আমাদের সন্তানরা তাদের নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচার যোগ্য, আমাদের বলা না বলা প্রত্যাশার বোঝা ছাড়াই। আর আমরাও সম্মানের সাথেই বাঁচার যোগ্য, এটা জেনে যে আমাদের নিজেদের ভার বইবার জন্য যা কিছু সম্ভব সেটা করেছি। এখন শুধুমাত্র ভালোবাসার প্রয়োজনে সাহায্য চেয়েছি, কর্তব্যের জন্য নয়। এটা সম্পর্ককে স্বাস্থ্যকর রাখবে। 6, আপনার প্রতিটা ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করবেন না, কারণ প্রতিটা স্বাস্থ্য সমস্যা নিয়ে অতিরিক্ত আলোচনা সন্তানদের ভেতর অপ্রয়োজনীয় উদ্বেগ এবং অসহায়ত্বের অনুভূতি সৃষ্টি করতে পারে। এটা তাদের মানসিক শক্তিকে নিঃশেষ করে দেয়। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই ডাক্তারের কাছে যাওয়া, স্বাস্থ্য পরীক্ষা করানো খুব সাধারণ হয়ে যায়। শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা এমন কিছু অনুভব করি যা আগে কখনো করিনি। এটা ভীতিকর হতে পারে, এবং স্বাভাবিকভাবেই আমরা এই বিষয়ে কথা বলতে চাই, বিশেষ করে আমাদের সন্তানদের সাথে। আমরা চাই তারা জানুক কি ঘটছে, আমরা চাই কেউ শুনুক আমাদের মনের কথা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। প্রতিটা ব্যথা, প্রতিটা অ্যাপয়েন্টমেন্টের বিস্তারিত বিবরণ, প্রতিটা যদি এমনটা হয় তাহলে কি হবে, এই ধরনের চিন্তা নিয়ে অতিরিক্ত আলোচনা শুধুমাত্র আমাদের জন্য নয়, সন্তানদের জন্যও মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে। এর ক্ষতির কারণ হিসেবে বলা যায়, আমাদের সন্তানরা আমাদের ভালোবাসে, তারা আমাদের বিষয়ে গভীরভাবে চিন্তিত হয়। আর যখন তারা ক্রমাগত শুনছে কি কষ্ট হচ্ছে, কি ভুল হতে পারে বা কি ভুল হয়েছে, তখন তারা অসহায় বোধ করতে পারে, যেন তারা আপনাকে সাহায্য করতে পারছে না, এমনকি যখন তাদের কিছুই করার থাকে না। এটা তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি করে, যা তাদের নিজেদের জীবনকে প্রভাবিত করতে পারে। এর মানে এই নয় যে আমাদের গুরুতর স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখতে হবে, অবশ্যই না। আপনার পরিচর্যা বা সুস্থতার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তাদের অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। কিন্তু হয়তো আপনার প্রতিটা ছোট ব্যথা, প্রতিটা খারাপ রাতের ঘুম, প্রতিটা অস্বস্তির মুহূর্ত উল্লেখ করার দরকার নেই। হয়তো কিছু কথা আপনি আর আপনার ডাক্তারের ভেতরেই থাকতে পারে, এমনকি আপনার নিজের মধ্যেও, যদি না সেগুলো সত্যিই ভাগ করে নেওয়ার প্রয়োজন হয়। সন্তানদের উপর আপনার সমস্ত শারীরিক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। এর বিকল্প হিসেবে আমরা আমাদের সন্তানদের আশ্বস্ত করতে পারি একটা খুব সহজ কথা, যেমন আমি নিজের যত্ন নিচ্ছি যতটা সম্ভব, চিন্তা করো না, বা জরুরি কিছু নেই, শুধু নিয়ম মাফিক পরীক্ষা করাচ্ছি। এই কথাগুলো তাদের শান্তি দিতে পারে, সত্যিটা না লুকিয়ে। সততা এবং সুরক্ষার ভেতরে এই ভারসাম্য রক্ষা করা বয়সের একটা নীরব এবং মূল্যবান উপহার। এটা সন্তানদের শেখায় যে আপনি নিজের যত্ন নিজেই নিতে পারেন, যা তাদের অপ্রয়োজনীয় উদ্বেগের হাত থেকে মুক্তি দেয়। 7, সন্তানদের অপরাধ বোধ থেকে মুক্তি দিন। সন্তানদের নিজের জীবনকে বাবা মায়ের বার্ধক্যকে কেন্দ্র করে সাজানো অপরাধবোধ তাদের ওপর চাপিয়ে দেওয়া তাদের পূর্ণাঙ্গ জীবনযাপন করতে বাধা দেয়।
এবং এটা সত্যিকারের আন্তরিক সম্পর্ক তৈরিতে বাধা সৃষ্টি করে। আমাদের জীবনের এই পর্যায়ের ঘনিষ্ঠতার প্রয়োজন আরও শক্তিশালী হয়ে ওঠে। আমরা সন্তানদের সাথে দেখা করতে চাই, সন্তানদের সাথে কথা বলতে চাই, ফোনে প্রিয় সন্তানের গলার আওয়াজের উষ্ণতা অনুভব করতে চাই, এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের সন্তানদের এখন নিজস্ব ব্যস্ততা আছে, তাদের নিজস্ব পরিবার, চাকরি, উদ্বেগ, স্বপ্ন, তাদের নিজেদের জগৎ সামনে যোগাযোগ রাখাটা সবসময় সহজ হয় না, সবসময় সম্ভবও হয় না। এটা এক ধরনের শূন্যতা তৈরি করতে পারে। কিন্তু এই দূরত্ব মানে এই নয় যে তারা আমাদের কম ভালোবাসে। এর মানে হলো তারা নিজেদের নিজস্ব সত্তা হিসেবে বেড়ে উঠছে, তাদের নিজস্ব জীবন তৈরি করছে। এর ক্ষতিকারক দিকটা হলো যখন আমরা সন্তানদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করি, এমনকি যখন আমরা আমাদের একা অনুভব করি, তখন অজান্তেই আমরা তাদের ওপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করি। আমরা মনে করি তুমি তোমার সময় আমাকে দিতে বাধ্য। এর ফলে তারা বাধ্য হয়ে দেখা করতে বা ফোন করতে পারে, কিন্তু সেই সম্পর্কে প্রকৃত ভালোবাসা এবং আনন্দ নাও থাকতে পারে। এই বাধ্যবাধকতা সম্পর্কের সৌন্দর্যকে কেড়ে নেয় এবং অপরাধ বোধের জন্ম দেয়। এক্ষেত্রে করণীয় হলো, আমরা যদি তাদের স্বাধীনতাকে উৎসাহ দিতে চাই, এমনকি যখন আমরা আমাদের একা অনুভব করি, তখন আমরা যেন তাদের বলি, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে নিজের মতো করে বাঁচতে দিতে পারি, বা তুমি আমাকে তোমার সময় দিতে বাধ্য নও, কিন্তু যখন তুমি স্বতঃস্ফূর্তভাবে আমাকে সময় দাও, আমি সেই সময়টাকে খুব মূল্যবান মনে করি। এর ফলে আমরা তাদের অপরাধ বোধ থেকে মুক্তি দিই এবং এর ভেতর দিয়েই আমাদের কাছে তাদের স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসার আমন্ত্রণ জানাই, বাধ্যবাধকতা থেকে নয়, বরং প্রকৃত ভালোবাসা থেকে। আর সত্যি করে বলুন, আমরা কি এটাই চাই না যে এমন একটা সম্পর্ক যা হালকা, আনন্দময় আর নিঃশর্ত, যেখানে তারা জানে আমরা ভালো আছি, এমনকি যখন তারা আমাদের পাশে থাকতে পারছে না তখনও, যেখানে তারা জানে যে আমরা তাদের ভালো জীবনযাপন করতে, গভীরভাবে ভালোবাসতে এবং প্রয়োজনের সময় ঘরে ফিরে আসতে বিশ্বাস করি। এটা সম্পর্ককে আরও শক্তিশালী এবং অর্থপূর্ণ করে তোলে। ভিডিও শেষ করার আগে বলি, ভালোবাসার সাথে নীরব থাকার, শুধুমাত্র ভালো কথা বলার এবং আঁকড়ে না ধরে বরং মুক্ত করে দেওয়ার এই সিদ্ধান্তগুলো মোটেও সহজ না হলেও খুবই শক্তিশালী। এই নীরবতা যেন বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নিজের পথ খুঁজে নিতে। এই নীরবতা বলে, আমি এতকাল বেঁচেছি যে আমি জানি জীবনের আসল মূল্যটা কী, কোনটা আসলে গুরুত্বপূর্ণ। সুতরাং এতটা শোনার পর একটা গভীর শ্বাস নিন, এই সত্যগুলোকে নিয়ে বসুন, আপনার মনের নীরব কোণায় তাদের স্থির হতে দিন। এই যাত্রায় আপনি একা নন, আর আপনার প্রজ্ঞা, বলা হোক বা না হোক, আপনার কল্পনার থেকেও বেশি প্রভাব ফেলে। এটা এক বিশেষ ধরনের শক্তি যা কেবল সময়ের সাথে সাথে আসে। পেশির শক্তি বা দ্রুত চলাচল করার শক্তি নয়, বরং এটা একটা শান্ত শক্তি, ছেড়ে দেওয়ার শক্তি, নীরব থাকার শক্তি, সংশোধন না করে দয়া বেছে নেওয়ার শক্তি। আর যখন আমরা আজকের ভিডিওর একদম শেষ অংশে এসে গেছি, আজকের ভিডিওতে যে কথাগুলো শুনছিলেন সেগুলোকে আলতোভাবে একটা জায়গায় করুন। কারণ আমরা যা বলি না, যা আমরা ভালোবাসা এবং প্রজ্ঞার কারণে নিজেদের কাছে রাখি, তা কখনো কখনো যে কোনো শব্দের থেকে বেশি জোরে কথা বলতে পারে। এবারে এখান থেকে শুরু করুন। আপনার সন্তানদের কাছে প্রতিটা কঠিন অনুভূতি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমরা দীর্ঘ জীবন যাপন করেছি যা পরিবর্তন, চমক এবং অপ্রত্যাশিত মুহূর্তগুলোতে ভরা ছিল। আর যখন আমরা বয়স্ক হই, তখন সব কিছু শেয়ার করার একটা প্রবণতা দেখা দেয়, সব কিছু বলার একটা উৎসাহ এসে যায়। সন্তানদের কাছে বসে বলা, জানিস আমি যদি জিনিসগুলো অন্যভাবে করতাম, অথবা আমার জীবনের ওই অংশে আমি আসলে কখনোই সুখী ছিলাম না। কিন্তু এই স্বীকারোক্তিগুলো যদিও সৎ, কিন্তু প্রায় নিরাময় করার থেকে ক্ষতি বেশি করে। আপনার সন্তানরা আপনার স্বীকারোক্তি শোনার জন্য নেই, তারা আপনার অনুশোচনার ভার বইবার জন্যও নেই। তারা আপনার জীবনের গল্পের পরের অধ্যায়। এবং যদিও তারা আপনাকে চায়, আপনার আসল সত্তাকে, তবুও খোলা মনের হওয়া এবং সব কিছু বলে ফেলার মধ্যে একটা পার্থক্য আছে। কিছু সত্যি কথা, বিশেষ করে যেগুলো দুঃখ বা আত্মসন্দেহে ভরা, সেগুলো হয়তো মনের পবিত্র প্রতিফলনের জায়গায় রাখাই ভালো। এমনটা নয় যে আমরা কিছু লুকোতে চাই,
বরং আমরা তাদের রক্ষা করতে চাই। কারণ আমরা জানি একদিন সন্তানদের নিজেদের উদ্বেগ, নিজেদের স্মৃতি, নিজেদের অনুশোচনার বোঝা বইতেই হবে। আমাদের নিজেদের বোঝা তাদের ওপর চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার বদলে আমরা তাদের আরও শক্তিশালী কিছু দিতে পারি, যেমন দূরদর্শিতা। এমন একজন মানুষের প্রজ্ঞা যে কঠিন সময়ের ভেতর দিয়ে গেছে, তবুও আশাকে আঁকড়ে ধরে রেখেছে। এমন একজন মানুষের উদারতা যে সম্পূর্ণভাবে বোঝা না হয়েও ভালোবাসার অনুভূতি অনুভব করতে পারে। আমরা বলতে পারি জীবনের সব কিছু সহজ নয়, কিন্তু এর মূল্য অনেক। আমরা বলতে পারি সুন্দর ভবিষ্যৎ পাওয়ার জন্য তোমার অতীতকে ঠিক করতে হবে না। এই কথাগুলো যত সহজই হোক না কেন, তাদের বেড়ে ওঠার জন্য জায়গা করে দেয়, আপনার অসমাপ্ত দুঃখের বোঝা ছাড়ায়। এখানে আরও একটা বিষয় মনে রাখা প্রয়োজন, কিছু স্বপ্ন নিজের কাছে রাখাটাই ঠিক। হয়তো আপনি সবসময় একটা বই লিখতে চেয়েছিলেন, বা একা ভ্রমণ করতে চেয়েছিলেন, বা আবার ছবি আঁকা শুরু করতে চেয়েছিলেন। হয়তো সেই স্বপ্নগুলো এখন দূরের মনে হয়, কিন্তু সেগুলো এখনও আপনার। কেন সেগুলো ঘটেনি সেটা ব্যাখ্যা করার বা জীবনে আপনি যা করেছেন তার জন্য ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কেবল বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য, শেখার জন্য গর্বিত হতে পারেন যে আপনি এখনও এখানে আছেন। আমরা প্রায় মনে করি যে বয়স বেড়ে যাওয়া মানে ম্লান হয়ে যাওয়া। আমাদের বলার মতো সব কিছু শেষ হয়ে গেছে, করার মতো সব কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এটা সত্যি নয়। আপনি এখনও এখানে আছেন, আপনি এখনও নতুন করে তৈরি হচ্ছেন, এমনকি নীরবতায়, কথোপকথন এবং সাক্ষাতের বিরতির ভেতর দিয়ে, দীর্ঘ দুপুরগুলোতে আপনি এখনও আপনার চারপাশের পৃথিবীকে রূপ দিচ্ছেন, বিশেষ করে সেই জগৎকে যা আপনার সন্তানরা এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা তাদের কি বলবো? যদি আমরা অভিযোগ, অনুশোচনা বা তুলনা না করি, তাহলে বাকি থাকে কি? এটা বলুন যে তারা ভালোবাসার যোগ্য, বলুন যে তারা যথেষ্ট ভালো, বলুন যে আপনি তাদের বিচার বুদ্ধিকে বিশ্বাস করেন, বলুন যে আপনি তাদের প্রচেষ্টা দেখতে পান, বলুন এমনকি যখন তারা ব্যর্থ হয় তখনও আপনি গর্বিত। আপনার কথাগুলো যেন তাদের উপর ভার না চাপিয়ে তাদের আপলিফ্ট করে। খেয়াল রাখবেন আপনার নীরবতা যেন একটা ঢাল হয়, কখনোই দেওয়াল নয়। আর যদি আপনার কষ্টের কথা বলতেই হয়, তবে সেটা এমন হোক যা নিরাময়ের দিকে নিয়ে যায়, অপরাধ বোধের দিকে নয়। আমরা প্রজন্মের মধ্যেকার সেতু, স্মৃতির ধারক, সেই শিকড় যেখান থেকে তাদের জীবন বেড়ে উঠেছে। আর যা আমরা বলি বা বলি না, সেটা আমাদের ভবিষ্যতের মাটি হয়ে ওঠে। যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে এক মুহূর্ত বিরতি নিন, আবারও একবার শ্বাস দিন। হয়তো এমন কিছু আছে আপনি আগে বলতে চাননি, ঠিক আছে। হয়তো এমন কিছু আছে যা আপনি এখন বলতে চান, সেটাও ঠিক আছে। প্রতিটা দিনই আবার নতুন করে শুরু করার একটা সুযোগ। আরও বেশি উদারতা, আরও বেশি উদ্দেশ্য এবং আরও বেশি উপস্থিতির সাথে। যারা এই ভাবনাগুলোর জন্য নিজেকে একা বোধ করছেন, জেনে রাখুন আপনি একা নন। হাজার হাজার মানুষ আপনার এই একই পথে হাঁটছেন, নীরবে বয়স, ভালোবাসা, পরিবার এবং পরিবর্তনের গভীর সমুদ্র পাড়ি দিচ্ছেন। আপনি পিছিয়ে নেই, আপনাকে ভুলে যাওয়া হয়নি। আপনি ঠিক যেখানে আছেন, আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকার কথা ছিল। নতুন উপায়ে বেড়ে উঠছেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করতে অনুরোধ করছি। শুধু একটা হ্যাঁ লিখুন যদি আজকের ভিডিও থেকে আপনি সামান্যতম স্বস্তি পেয়ে থাকেন, অথবা আপনার নিজের গল্প শেয়ার করুন যদি আপনি উদ্বুদ্ধ বোধ করেন। কারণ কখনো কখনো যা আমাদের নিরাময় করে সেটা শুধু পাওয়া উপদেশ নয়, বরং এটা জানা যে বাইরের কেউ একজন আছে যে আপনাকে বোঝে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন। যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সচেতন থাকবেন, মনের আনন্দে থাকবেন। ধন্যবাদ।